আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যার নাম জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায়টি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেশ কিছু মানে হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বিগত বেশ কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো আজকে আমি আবার নতুন ক্লাস নিয়ে এলাম তোমাদের জন্য। তোমরা যারা ক্লাস 12-এর সেমিস্টার 3 দিতে চলেছো, রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো প্রথম প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, দেশীয় রাজ্যের অর্থ হলো, উত্তরটি পাশেই আমি দিয়ে দিয়েছি, ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য। ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এই সেমিস্টার 3-তে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। আমি এর পূর্ববর্তী অধ্যায়গুলি আমি আমার বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। যারা এখনও সেই পূর্ববর্তী অধ্যায়গুলোর প্রশ্ন তোমরা দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী অধ্যায়গুলো তোমরা সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং যারা নোটস পারচেস করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তোমাদের এখন প্রথম 4টি অধ্যায়ের নোটস দেওয়া হবে। তো তোমরা যারা নিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করে নিও। পরের মাসে বাকি 4টে অধ্যায়, বাকি 4টে না, তোমাদের হচ্ছে বাকি আর 2টি অধ্যায়ের নোটস দেওয়া হবে। এখন আমাদের 4টি অধ্যায়ের নোটস রেডি করা হয়ে গেছে। যারা পারচেস করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাও, যারা অনলাইনে তোমরা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশন পড়তে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি কারা শাসন করত? সঠিক উত্তরটি দেখে নাও। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি শাসন করত স্থানীয় ও আঞ্চলিক শাসকেরা। পরবর্তী প্রশ্ন, কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? সঠিক উত্তর দেখে নাও। কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ, এই 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? সালটি আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো 1947 সালের 15ই আগস্ট। অনেকেই ডোমিনিয়ন শব্দটা দেখে কনফিউশনে পড়ে যাও। ডোমিনিয়ন শব্দটা দেখে কনফিউশনের কোনো সমস্যা নেই। ভারত এবং পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে 1947 সালের 15ই আগস্ট। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। এটা কোটেশনের মধ্যে হবে, কোটেশনটা কোনো রকমভাবে মিস হয়ে গেছে। বক্তব্যটি কার? বক্তব্যটি হচ্ছে জওহরলাল নেহেরুর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বক্তব্যটি কার? না, বক্তব্যটি হচ্ছে জওহরলাল নেহেরুর। মধ্যরাত্রের ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারত যে স্বাধীন হয়েছিল, সেই দিনটিকে এখানে নির্দেশ করেই জওহরলাল নেহেরু তার এই বক্তব্যটি উপস্থাপন করেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মুসলিম লীগ কোন তত্ত্ব অনুযায়ী মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করে? মুসলিম লীগ কোন তত্ত্ব অনুযায়ী মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করে? সঠিক উত্তর হচ্ছে দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী। এই একটি প্রশ্ন তোমাদেরকে আমি করে রাখছি, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? যদিও আমি সেই প্রশ্নটি পরবর্তী প্রশ্নে রেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তাও আমি বলছি যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবং তোমরা আর কি নোটস চাইছো, তোমরা সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের নাম হলো? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হচ্ছে কোন রাষ্ট্র? পাকিস্তান। কারণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ উনি প্রথম দিকে উনি ভারতের ঐক্যের অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনার চিন্তা চেতনায় পরিবর্তন আসে এবং উনি মনে করেন যে ভারতে হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন জাতি, এই দুটি ভিন্ন জাতি কখনোই সহাবস্থান করতে পারে না। ভারতকে ইনি মনে করেছেন যে একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এবং এখানে যদি মুসলিমরা থাকে তাহলে মুসলিমরা তাদের যথাযথ
অধিকার আদায় করতে পারবে না, যথাযথভাবে তারা সম্মান মর্যাদা পাবে না। তাই মুসলিমদেরকে উনি বারবার আলাদা পৃথক রাষ্ট্র গঠনের জন্য অনুপ্রাণিত করতে চেয়েছিলেন, এবং তার থেকেই এই দ্বিজাতি বা দুটি ভিন্ন জাতি, অর্থাৎ হিন্দু মুসলিম দুটি ভিন্ন জাতি, এই দ্বিজাতি কথাটার উৎপত্তি হয়েছে, এবং সেখান থেকে এই দ্বিজাতি তত্ত্বটার উৎপত্তি ঘটেছে। এবং এই দ্বিজাতি তত্ত্বের ফলস্বরূপ ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়? সঠিক উত্তর হচ্ছে 1947 সালে। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মন্ত্রী মিশন ভারতে আসে? উত্তরটি দেখে নাও, 1946 সালে। মন্ত্রী মিশন ভারতে আসে 1946 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হলো, এখানে একটা ছোট্ট হাইফেন হবে, অর্থাৎ ভারতের স্বাধীনতা আইন অনুসারে কোন দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে? উত্তরটি হবে ভারত এবং পাকিস্তান। আমি একটি হাইফেন দিতে এখানে মিস করে গেছি। ভারতের স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হলো ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, দেশভাগের ফলে যে অঞ্চলগুলি পাকিস্তানে চলে যায় সেগুলি হলো? দেশভাগের পরে যে অঞ্চলগুলি পাকিস্তানে চলে যায় সেগুলি হলো, সঠিক উত্তরটি দেখে নাও, পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং সিন্ধু। এক্ষেত্রে একটি প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম, এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোন বিখ্যাত একজন ব্যক্তি, যিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, ইনি পাকিস্তানের সাথে পাকিস্তান রাষ্ট্রে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং এই ধরনের প্রশ্নের যদি উত্তরগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার অনলাইন ক্লাসে তোমরা সবসময় যোগ দিতে পারো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দেশভাগের ফলে পাকিস্তান থেকে কত লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে চলে এসেছিল? সঠিক উত্তর হচ্ছে 60 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে চলে এসেছিল। পরবর্তী প্রশ্ন চলে আসছি, 1947 সালে বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যা সবচেয়ে গুরুতর হয়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে দেখো, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ এমন দুটি রাজ্য ছিল যেখানে সবথেকে বেশি উদ্বাস্তু সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উদ্বাস্তু প্রবেশ করেছিল? সঠিক উত্তরটি দেখে নাও, পশ্চিমবঙ্গ। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন সবথেকে বেশি উদ্বাস্তু প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে ভিপি মেনন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার উদ্দেশ্যে 1950 সালের 8ই এপ্রিল ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কোন চুক্তি? এখানে আমি একদম স্ট্রেটকাট উত্তরটা লিখেছি, মানে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। প্রশ্নটি হচ্ছে কি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার উদ্দেশ্যে 1950 সালের 8ই এপ্রিল ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় কোন চুক্তি? সঠিক উত্তর হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, নেহেরু লিয়াকত চুক্তির উদ্দেশ্য কী ছিল? বা নেহেরু লিয়াকত চুক্তির উদ্দেশ্য ছিল, সঠিক উত্তরটি দেখে নাও, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম গভর্নর জেনারেল ছিলেন পাকিস্তানের। পরবর্তী প্রশ্নে চলে আসছি, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, চক্রবর্তী রাজা গোপালাচারী। এ প্রসঙ্গে আরেকবার বলছি, যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, এখনও তোমাদের 5th ব্যাচে অ্যাডমিশন চলছে।
যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের জন্য, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের 4th সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা নোটস নিতে চাও তারা অবশ্যই নোটসটা পারচেস করতে হবে তোমাদের। যারা নোটস পারচেস করতে চাও, প্রথম 4টি অধ্যায়ের নোটস দেওয়া হচ্ছে, তো প্রথম 4টি অধ্যায়ের নোটস যারা পারচেস করতে চাও তারাও আমার যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে। তবে স্টুডেন্টরা যোগাযোগ করো, টিচারদের কোনো নোটস প্রোভাইড করা হয় না। টিচাররা অনেকবার এই রিকোয়েস্টটা করেন নোটসের জন্য, কিন্তু টিচারদের কোনো নোটস আমরা প্রোভাইড করতে চাই না। স্টুডেন্টদের জন্য আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে? 1946 সালে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়, উত্তরটা দেখে নাও, জওহরলাল নেহরুর নেতৃত্বে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সঠিক উত্তরটি দেখে নাও, খান আব্দুল গাফফার খান। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা ঘোষণা করেন কে? সঠিক উত্তরটি দেখে নাও, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন কে? পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 1929 খ্রিস্টাব্দে বাটলার কমিটির রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল কত? সঠিক উত্তর দেখে নাও, 562। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট 389টি আসনের মধ্যে দেশীয় রাজ্যগুলিকে আসন দেওয়া হয় কটি? সঠিক উত্তর দেখে নাও, ক্যাবিনেটের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট 389টি আসনের মধ্যে দেশীয় রাজ্যগুলিকে আসন দেওয়া হয় 93টি। পরবর্তী প্রশ্ন দেখে নাও। কোন প্রস্তাবে বলা হয়েছিল যে স্বাধীনতার পর ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে? সঠিক উত্তরটি দেখে নাও, ক্যাবিনেট মিশনের প্রস্তাবে একথা বলা হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্রস্তাবে একথা বলা হয়েছিল। আমাদের সর্বশেষ প্রশ্নে আমরা চলে আসছি। কোন আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান হয়? সঠিক উত্তরটি দেখে নাও, ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান করা হয়।